একদিন কৃষক আমার কাছে এসে বললো, স্যার আমার জমি পাথর হয়ে গেছে। মানে আমার জমিতে খালি পায়ে হাঁটা যাচ্ছে না, পা কেটে যাচ্ছে, জমিতে হাত দিলে হাত কেটে যাচ্ছে, পাথর হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের কৃষকদের জন্য সবচেয়ে অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে সার। সার এখন সংকট চলছে, এই আলোচনা যেমন আছে, পাশাপাশি একটা আলোচনার সব জায়গায় মানে যারা কৃষি নিয়ে কাজ করেন তাদের কাছে আছে, কিন্তু এটা অন্যরা খুব বেশি জানেন না বা জানলেও অনেকে মানেন না। সেটা হচ্ছে সারের ব্যবহার। আপনি কি পরিমাণ সার ব্যবহার করবেন এইটার কিন্তু একটা ফর্মুলা আছে, এবং আমাদের কৃষি বিভাগ থেকেও কিন্তু এটার ফর্মুলা সব জায়গায় দেওয়া আছে। এখন এইটা কিন্তু বেশিরভাগ কৃষক মানেন না। যেই ফর্মুলা দেওয়া আছে তার চেয়ে কয়েক গুণ বেশি সার ব্যবহার করেন, এবং এইটা তাদের ধারণা যে সার বেশি ব্যবহার করলে ফসল বেশি হয়। তো এই যে ধারণাটা তৈরি হয়েছে, এর কারণে কিন্তু প্রতি বছর যেমন অনেক সার বেশি প্রয়োজন হচ্ছে, পাশাপাশি আমাদের জমি নষ্ট হচ্ছে, জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে, এবং একটা সময় গিয়ে কিন্তু এটা বড় ধরনের বিপদের কারণ হবে। তো এই বিষয়গুলো নিয়েই আমরা একটু এখানে কথা বলছি। আমাদের যেই চুয়াডাঙ্গার যে জীবননগর উপজেলার কৃষি বিভাগের যে উপপরিচালক, উপজেলা কৃষি অফিসার, তার কাছে যেই কথা শুনলাম একটু গল্প করতে গিয়ে, যে সারের ব্যবহার তো আসলে আমাদের একটা ভয়াবহ জায়গায় চলে গেছে। তো আমরা একটু শুনবো ভাইয়ের কাছ থেকে যে আসলে এই যে আপনি যেই জমিটাতে আমরা যে এখন বসে আছি, আমাদের পায়ের নিচে এবং সাইডেও দেখছি যে সার ভেসে আছে, বোঝা যাচ্ছে যে পটাশ সার ভেসে আছে। এই যে সারের এই উপরি ব্যবহার এবং হচ্ছে বেশি পরিমাণ ব্যবহার, এটির আসলে নেগেটিভ দিকটা কি একটু প্রথমে সেটা জানি। না, প্রথমে যেটা বলছি, আসলে তো প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। কারণ আপনার যে একটা ফসল কোনো একটা বিজ্ঞানী তৈরি করা, যেমন ধান, এটা কে উদ্ভাবন করেছে? কোনো একজন বিজ্ঞানী, তার ধান গবেষণা থেকে আসছে। আপনার একটা যে কোনো ফল গাছ, তার এটা কৃষি গবেষণা থেকে আসছে। তারা যখন এটা একটা জাত যখন ডেভেলপ করে, ওই জাতটায় কতটুকু কোন সার কতটুকু লাগবে, এটা কিন্তু গবেষণা ট্রায়াল দিচ্ছে, ওরা পরীক্ষা করে কিন্তু মাঠে নিয়ে আসছে যে এই পরিমাণ সার দিলে এই পরিমাণ তার ফলন এই পরিমাণ হবে। ওইটাই তো নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে কিন্তু আছে, কিন্তু এটা আমার কৃষক মানছে না। এখন এটা হচ্ছে প্রথম কথা, এটা যদি যখন না মানে, তাহলে আমার কিন্তু মাটির, আমরা যে বলি মাটির স্বাস্থ্য আছে, তাহলে এখানে কোন উপাদান কতটুকু থাকা দরকার সেটা। এখন যদি আপনি অনেক কৃষক কী করে, যে 2-1টা সার দিয়ে সে ফসল ফলাবে, তা কিন্তু না। একটা গাছ কিন্তু মাটি থেকে 17 ধরনের খাবার গ্রহণ করে, হয়তো কোনোটা পরিমাণে কম, কোনোটা পরিমাণে বেশি, তাই সবগুলো উপাদানই কিন্তু তার লাগবে। যদি কোনো একটা উপাদানে ঘাটতি হয়, তাহলে কিন্তু আপনার সেখানে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না, এবং ওই উপাদানের ঘাটতির কারণে তার কিন্তু একটা লক্ষণ প্রকাশ পাবে। একটু আগে আমরা যখন কথা বলছিলাম, তখন আপনি বলছিলেন যে এই টিএসপি সারের ব্যবহার, বিশেষ করে টিএসপি সারের ব্যবহার কিভাবে আমাদের এই মাটিকে শেষ করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, একটা পরিসংখ্যান, একটা হিসাব দিচ্ছিলেন। হিসাবটা খুব ইন্টারেস্টিং লাগছিল, একটু আপনি যদি একটু ক্লিয়ার করে বলেন। আমার হয়তো আপনি জানেন, অবহিত আছেন যে আমার জীবননগরে প্রচুর ফল বাগান। এখন আমার এখানে যে কৃষক উদ্যোক্তা যারা আছে বা কৃষক যারা আছে, এই ফল বাগানে তারা মানে বেশি পছন্দ করে টিএসপি সার ব্যবহারের জন্য। এখন টিএসপি সারটা তৈরি কী দিয়ে? এটা কিন্তু আপনার কারখানাতে পারলিক শিলার সাথে ফসফরিক অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করা। তাই এই টিএসপি সারের মধ্যে ফসফরাস আছে মাত্র 20%, যেটা গাছ গ্রহণ করে, বাকি 80% কিন্তু গাছ গ্রহণ করতে পারে না। সেটা পারলিক শিলা, তার মানে সেটা এক প্রকার পাথর। তাহলে যদি জমিতে সে 100 কেজি আপনার টিএসপি সার প্রয়োগ করে, তাহলে ওখানে কিন্তু মাত্র 20 কেজি ফসফরাস, যেটা গাছ গ্রহণ করে, বাকি 80 কেজি কিন্তু সেটা পাথর বা অন্য কেজি, যেটা গাছ গ্রহণ করতে পারে না, তা সেটা কিন্তু মাটিতে থেকে যাচ্ছে। তাহলে যত সার সে দিচ্ছে, ঠিক 80% কিন্তু তার জমিতে থেকে যাচ্ছে ওইটা, তা যেটা গাছ গ্রহণ করতে পারবে না। তাই এইভাবে কিন্তু মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে এখানে। তার মানে যদি 10 বছর ধরে যদি এভাবে এই যে 80 কেজি করে যদি জমতে থাকে, 10-20 বছর পরে গিয়ে তো জমি পাথর হয়ে যাবে। অলরেডি আমার জীবননগর শুরু হয়ে গেছে। কিছুদিন আগে একজন কৃষক আমার কাছে এসে বললো, স্যার আমার জমি পাথর হয়ে গেছে। মানে আমার জমিতে খালি পায়ে হাঁটা যাচ্ছে না, পা কেটে যাচ্ছে, জমিতে হাত দিলে হাত কেটে যাচ্ছে, পাথর হয়ে গেছে। এখন আমি বললাম যে আপনার জমি কিসের জমি? তখন বলে ড্রাগনের জমি। কারণ আমার কাছে এরকম রিপোর্ট আছে, আমার জীবননগরে একজন কৃষক 1 বিঘা ড্রাগনে বছরে প্রায় 800 থেকে 1000 কেজি টিএসপি সার ব্যবহার করে। তাহলে যদি 1000 কেজি টিএসপি হয়, তাহলে 800 কেজি হচ্ছে পাথর। তাহলে 1 বছর 800 কেজি, 2 বছর 1600 কেজি, 3 বছর 2400 কেজি, তাহলে কী হচ্ছে অবস্থা?
তা তো পুরো পাথর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এখানে তো পলিও পড়ে নাই, না, এখানকার এখানে জমিতে কোনো পলির সুযোগ নাই। বন্যার সুযোগ আমাদের এখানে নেই, বন্যা হয় না, মানে পরিবারের সুযোগ নাই। এখন একটা বিষয় যে এই যে ধারণা যে সার বেশি দিলেই ফসল বেশি হয়, এই ধারণাটা কি আসলে সঠিক? আমরা তো আপনার যে বিভিন্ন এই যে ফার্মগুলো যে আছে, সরকারি ফার্মগুলো, তারা কি এই বেশি পরিমাণে সার দিয়ে উৎপাদন করে নাকি সরকারি ফর্মুলা আমি দিয়ে সেই দেয়? উদাহরণটা আমি কৃষককে দিচ্ছি যে আমার এখানে কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় আপনার যে আমাদের যেই এই বিডিসির যে ফার্মগুলো আছে সেখানে কিন্তু সমস্ত ফসলই হয়, আর সেখানে তো আপনার সার বেশি দেয় না, কারণ বেশি দেওয়ার সুযোগ নেই, কারণ ওখানে কিন্তু সরকার একটা বরাদ্দ আসে বছরে, যে এত বিঘা ওখানে ধান আছে, এত বিঘা আলু আছে, এত বিঘা ভুট্টা আছে, ওই অনুযায়ী সার কিন্তু বরাদ্দ আসে। আমি খোঁজ নিয়েও দেখছি সেটাতে কতটুকু আসে। ওখানে কিন্তু আপনার যেন ধানের ক্ষেত্রে আপনার ওদের একর প্রতি আপনার 50 কেজি ডিএপি, কোনো টিএসপিও না, কারণ সরকার কিন্তু টিএসপিটা কমাচ্ছে, ডিএপি ব্যবহার বাড়াচ্ছে, কারণ টিএসপি জমির ক্ষতি বেশি করছে, কারণ টিএসপিতে আপনার ওই যে পারলিক শিলার পরিমাণ বেশি, আর ডিএপিতে যেহেতু আপনার 18% নাইট্রোজেন আছে, অত 18% কম আছে ডিএপির মধ্যে পাথর। এই জন্য আপনার যে আমাদের যে যতনার যে আমার যে বিডিসি ফার্মগুলো আছে ওখানে কিন্তু আপনার ওরা যে সরকার যে বরাদ্দ আসে 1 বিঘা জমির জন্য ধানের জন্য, মানে আপনার 16 কেজি 16.5 কেজির মধ্যে আপনার ডিএপি, ওই দিয়ে কিন্তু তার ফলন হচ্ছে, এমনকি আমার কৃষকের জমি থেকে তার ফলন বেশি হচ্ছে। আমি কৃষককে এই উদাহরণও দিচ্ছি যে আপনি বলেন ফলন হবে না, তাহলে আমার বিডিসি ফার্ম হচ্ছে কী করে? এখন কৃষকরা মানছে না কেন আপনারা? কৃষকরা মানছে না, এখন এদের যে প্রবণতাটা কাজ করে যে আমরা কিন্তু বলি যে আপনার মাটিতে ফসল ফলাতে হলে জৈব পদার্থের উপাদান খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, জৈব পদার্থ। কিন্তু আমার কিন্তু জীবননগরের যে মাটি, আমি কিন্তু র্যান্ডমলি অনেক টেস্ট করা হয়েছে, যেখানে জৈব পদার্থের পরিমাণ 5% থাকার কথা, সেখানে 2% বেশি কোথাও নাই। এখন কৃষক জৈব সার বাদ দেয়, এটা দিতে চায় না। জৈব সার বাদ দিয়ে তারা রাসায়নিক সার দিয়ে তারা ফসল ফলাবে, সমস্যা হচ্ছে এই জায়গাটাতে। অনেক ধন্যবাদ। এই যে ছোট্ট করে আমরা যেই মানে এক ধরনের অ্যাওয়ারনেস বলতে পারেন, যে সচেতনতামূলক যেই কথাগুলো শুনলাম, এটি যদি আমাদের কৃষকরা যদি মানেন, এটি তাদের জন্য ভালো। কারণ আপনি যদি জমি নষ্ট করে ফেলেন, একসময় গিয়ে কৃষি করার কিন্তু সুযোগ পাবেন না। কারণ আমাদের দেশে এখন পর্যন্ত অত আধুনিক প্রযুক্তি আসে নাই যে আমরা জমি বাদ দিয়ে শুধু ওই যে ভার্টিক্যাল কি চাষ পদ্ধতি, সেগুলো তো আমরা এত তাড়াতাড়ি এত পরিমাণে করতে পারবো না। আর আমাদের জনসংখ্যার যে ঘনত্ব, ওইসব দিয়ে আমাদের দেশে চাহিদা পূরণ করাও খুব সহজ হবে না। ফলে যদি এই মাটিটা আপনারা রক্ষা না করেন, তাহলে একটা সময় গিয়ে কিন্তু আপনি কৃষক তো পস্তাবেন, পুরো দেশকে কিন্তু পস্তাতে হবে। কাজেই সার ব্যবহারের ক্ষেত্রে যে নির্ধারিত নীতিমালা, সেটি মেনে চলুন, এতে ফসল উৎপাদন কম হবে না, যদি আপনি ঠিকমতো নিয়ম মানতে পারেন। দেখার জন্য ধন্যবাদ। তারা কাটা গরুর কামড়